আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর যে বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। তো প্রথমে আমাদের জানতে হবে এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে জীবকোষ, কোষের গঠন এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণু। এছাড়া কোষ থেকে কিভাবে টিস্যু তৈরি হয় বা অনেকগুলো কোষ নিয়ে কিভাবে টিস্যু তৈরি হয় এবং টিস্যুর পর টিস্যু মিলে কিভাবে অঙ্গ তৈরি করে, অঙ্গ কিভাবে তন্ত্র তৈরি করে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা জানবো যে কোষ কি বা কোষ কিভাবে টিস্যু গঠন করে এবং টিস্যু থেকে কিভাবে অঙ্গ এবং পরে তন্ত্র গঠিত হয়। তো আমরা যদি একটা সিকোয়েন্স মেইনটেইন করি বা তৈরি করি যে অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু এবং অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলে গঠিত হয় কি, যখন অনেকগুলো অঙ্গ একই কাজ করে বা একটা নির্দিষ্ট কাজের সাথে জড়িত থাকে তখন তৈরি হয় সেটা তন্ত্র। তন্ত্রের ইংরেজি কি? সিস্টেম। অঙ্গ বা অর্গান এবং টিস্যু এভাবে বানান লেখে, টিস্যু। এবং কোষের ইংরেজি কি? সেল। তো এইভাবে আমাদের অনেকগুলো কোষ যখন এদের উৎপত্তি এক হবে এবং কাজ একই হবে তখন সেটা টিস্যু গঠন করবে এবং অনেকগুলো টিস্যু মিলে গঠন করবে অঙ্গ, এবং যখন ওই সকল অঙ্গ একসাথে একটা নির্দিষ্ট কাজ করবে তখন সেটা বলবো তন্ত্র। এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করব। তাহলে এখন যদি আমি বলি যে কোষ কি, প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবকোষ। তো কোষ 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 কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একক। কোষ কি? যে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক। এর অর্থ কি আগে লিখে নেই। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক। আমরা একক বলতে কি বোঝাই? একক বলতে সর্বনিম্ন মাত্রাকে বোঝায় যে কোনো বস্তুর। যেমন ধরো আমরা কি করি, আমরা ওজন পরিমাপ করি কেজিতে, এছাড়া আমরা তরল পদার্থ পরিমাপ করি লিটারে, আমরা উচ্চতা পরিমাপ করি মিটারে, সেগুলো কি এক একটা একক। তেমনি আমাদের দেহের যে গঠন সেটার যদি একক নির্ণয় করতে চাই তাহলে ক্ষুদ্রতম গাঠনিক একক পাবো আমি কোষ। মানে আমাদের যে পুরো বডি সেটাকে যদি আমি সবচেয়ে ক্ষুদ্র ভাগে ভাগ করি, সবচেয়ে কাটতে 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 সবচেয়ে ক্ষুদ্র যে কণাটা পাবো সেটা হচ্ছে কোষ বা সেল। এবং আমাদের সকল কাজ, আমাদের দেহে যে পরিমাণ কাজ হয়, শ্বসন, রেচন, জনন, এছাড়া চলন ফিরন, সবকিছুই কিন্তু কি ওই একটা কোষ শেষ সাথে আরো অনেকগুলো কোষ মিলেই তৈরি হচ্ছে। যেমন ধরো আমাদের এই হাতে কি আছে? হাত যদি আমরা লক্ষ্য করি, হাত কি একটা অঙ্গ। এই অঙ্গের মধ্যে অনেকগুলো টিস্যু আছে। এই টিস্যুকে যদি আমি আরো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তাহলে আমি কি পাবো? কোষ পাবো। কোষ শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ যেটা হচ্ছে কি সেলুলা। সেলুলা থেকে আসছে, যার অর্থ কি প্রকোষ্ঠ বা কক্ষ। আমরা কি জানি যে একটা জেলখানায়, আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি বা আমরা তো জানি যে জেলখানায় কয়েদিদের যেখানে রাখা হয় সেটাকে কি বলা হয়? সেল বলা হয়। তো সেই রকম সেল থেকে আমাদের সেল শব্দটা আসছে। এছাড়া এছাড়া আমাদের মৌমাছিরা যে মধুর মৌচাকের মধ্যে থাকে তার মধ্যে অনেকগুলো কুঠুরি থাকে বা প্রকোষ্ঠ থাকে, সেটাকেও কিন্তু কি সেল বলা হয়। তেমনি গঠন এবং এদের কাজের উপর লক্ষ্য করে এই আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম একককে সেল বা কোষ নামকরণ করা হয়েছে। এরপর এই যে কোষ, এটা হচ্ছে একটা বাস্তব সংজ্ঞা। এছাড়া বিভিন্ন বিজ্ঞানী এর আরো সংজ্ঞা দিয়েছেন। যেমন আমাদের বইয়ে লোই এবং সিকেভিজ নামক দুইজন বিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা আছে। লোই ও সিকেভিজ, লোই বানান ও সিকে ভিজ।
সিকেভিচ। লুই এবং সিকেভিচ কি বলেছেন? তারা কোষের একটা বৈশিষ্ট্যের উপর আলোকপাত করে এর একটা সংজ্ঞা দিয়েছেন যে কোষ কি? কোষ হলো বৈষম্যভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত বা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের কি তৈরি করতে পারে? প্রতিরূপ তৈরি করতে পারে। তো লুই এবং সিকেভিচ কত সালে এটা দিয়েছিলেন? 1969 সালে এই সংজ্ঞাটা প্রদান করেছিলেন। তাদের এই সংজ্ঞা অনুসারে কি বলা যায়? কয়েকটা আমরা পয়েন্ট নোট করতে পারি যে কোষ কি? কোষ হচ্ছে 1 নাম্বার বৈষম্যভেদ্য পর্দা দিয়ে বেষ্টিত। বৈষম্যভেদ্যর ইংরেজি কি? যে সিলেক্টিভলি পারমিয়েবল। পারমিয়েবল মানে ভেদ্য। বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত, এবং আমরা কি জানি যে এটা হচ্ছে কি জীবজ ক্রিয়াকলাপের একক বা জীবের ক্রিয়াকলাপের একক। জীবজ ক্রিয়াকলাপের একক। এবং 3 নম্বর পয়েন্ট বলবো, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তো দেখো, বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত। তো বৈষম্যভেদ্য পর্দা বলতে কি বোঝায়? বৈষম্যভেদ্য পর্দা হচ্ছে এমন এক ধরনের পর্দা, এর নাম থেকে বোঝা যাচ্ছে যে কি করে, যেই পর্দাটা বৈষম্য সৃষ্টি করে। অর্থাৎ এই পর্দার মধ্য দিয়ে শুধু সিলেক্টিভলি, মানে হচ্ছে কয়েকটা নির্দিষ্ট বস্তুই চলাচল করতে পারবে, কিন্তু অন্যান্য বস্তু কি করতে পারবে না? চলাচল করতে পারবে না। সেটাই হচ্ছে কি বৈষম্যভেদ্য পর্দা। এই বৈষম্যভেদ্য পর্দা কোষের কোন জিনিসটাকে বোঝায়? এটা কোষ ঝিল্লিকে বোঝায়। কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনকে বোঝায়। মেমব্রেনকে বোঝায়, ঠিক আছে? যার মধ্যে দিয়ে ধরো প্রয়োজন অনুসারে সে কোষের পানির ঘাটতি দেখা দিল। যদি আমি উদাহরণ অনুযায়ী বলি যে কোষের পানির ঘাটতি দেখা দিল, তখন সে কোষটা কি করবে? ওই কোষ ঝিল্লির মধ্য দিয়ে পাশের কোষ থেকে পানি শোষণ করবে। কিন্তু অন্যান্য উপাদান, ধরো কোষের মধ্যে কি থাকে? প্লাস্টিড থাকে, যদি উদ্ভিদ কোষ হয় প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এগুলো থাকে। তো এগুলো যেতে পারবে না, কিন্তু পানি শুধু যেতে পারবে। তো এর মধ্যে কি একটা বৈষম্য তৈরি করা হলো না, যে শুধু পানি যেতে পারতেছে কিন্তু অন্যান্য অঙ্গাণু যেতে পারতেছে না, বা অন্যান্য উপাদান যেতে পারতেছে না? তো এইটাকেই বলবো আমি বৈষম্যভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল, যে সিলেক্ট করে উপাদানগুলোকে শোষণ করবে অথবা বের করে দেবে। এবার যদি আমি বলি 2 নম্বর জীবজ ক্রিয়াকলাপের একক, যা তো আমরা জানি যে আমাদের যত রকমের কাজ, আমাদের শারীরবৃত্তীয় কাজ হয়, সবকিছুর একক কি? কোষ। এছাড়া কি গঠনগত একক। এবার যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এর মানে কি? যে আমরা জানি কি কোনো কিছু যদি আমি তৈরি করতে চাই, যেমন ধরো যে একটা যে কোনো কিছু তৈরি করতে গেলে একটা মাধ্যম লাগে। তো এক্ষেত্রে কি হয় যে আমাদের যে কোষ আছে, আমাদের কোষ যখন একটা কোষ বৃদ্ধি পেতে চায়, এই প্রক্রিয়ায় মাইটোসিসের মাধ্যমে যদি বৃদ্ধি পায়, তাহলে এর কোনো আলাদা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তার যখন প্রয়োজন সে তখন বৃদ্ধি পেতে পারে। যেমন একটা বায়ু, পানি, এইরকম কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা যে ছোট থেকে বড় হই, সেটা কি কোনো সজীব মাধ্যমের প্রয়োজন হয়? যে আমি সজীব মাধ্যম দিলাম না আর কিন্তু বড় হতে পারলো না, সেই রকম কিন্তু না। তো সেক্ষেত্রে একটা কোষ যখন বিভাজিত হয়, তখন কোনো সজীব মাধ্যমের প্রয়োজন হয় না। তো অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এটাই কি? এটাই হচ্ছে আমাদের কোষ।
তো এখন যদি আমি বলি যে কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ, কোষের যদি প্রকারভেদ বলি, প্রথমে আমি কোষের প্রকারভেদ আগে আমি নিউক্লিয়াসের ভিত্তিতে দেব না, আমি দেব প্রথমে কাজের ভিত্তিতে। আমাদের কোষ কিভাবে কাজ করে? আমাদের একটা কোষ আছে যে আমাদের দেহ গঠন করে, আরেকটা কোষ আছে যে আমাদের জনন কাজের সাথে জড়িত। তো সেক্ষেত্রে যদি বলি যে কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে যদি বিভক্ত করি কোষকে, তাহলে সেটা দুই প্রকার। এক নম্বর হচ্ছে দেহকোষ বা সোম্যাটিক সেল, আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। তো কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সোম্যাটিক সেল আর একটা হচ্ছে কি গ্যামেটিক সেল। তো এই যে আমাদের দেহকোষ এবং এই যে আমাদের জনন কোষ, এটা দুইটা কাজের উপর ভিত্তি করে বিভক্ত। তো দেহকোষ কি কাজ করবে? যেহেতু এটা বিভক্ত কাজের উপর ভিত্তি করে, তাহলে আমাদের জানতে হবে কি এটা কোনটা কোন কাজ করে। দেহকোষ আমাদের দেহ গঠনে সাহায্য করে, দেহ গঠনে সাহায্য করবে, এবং জনন কোষ আমাদের কিসে সাহায্য করবে? জনন কার্যে। হ্যাঁ, এবং যদি আমি বলি দেহকোষে কোন ধরনের বিভাজন ঘটে, দেহকোষে হবে মাইটোসিস, আর জনন কোষে হবে কি? জনন কোষে হবে মিওসিস। মিওসিস জনন হবে, মিওসিস কোষ বিভাজন হবে। তো তো এইবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো যে জনন কোষ, জনন মাতৃকোষ এবং অপত্য কোষ জিনিসটা কি। জনন মাতৃকোষ মানে কি? যেটা হচ্ছে মাদার সেল, যা থেকে কোনো কিছু তৈরি হবে। মা থেকে সন্তান যেমন তৈরি হয়, তেমনি জনন মাতৃকোষ থেকে কি তৈরি হয়? অপত্য কোষ তৈরি হয়। অপত্য কোষের ইংরেজি হচ্ছে ডটার সেল। দেখি জনন মাতৃকোষ, এই যে আমাদের জনন মাতৃকোষ আছে, মাতৃকোষ বা এটাকে বলা হয় মাদার সেল, মাদার সেল। এইটা কি প্রক্রিয়া বিভাজিত হবে? মিওসিস, মিওসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে এটা পরিণত হবে অপত্য কোষে, বা এটাকে বলা হয় ডটার সেল। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাই অপত্য কোষের নাম ডটার সেল হলো কেন? মা থেকে তো সেলের সন্তানের জন্ম হতে পারে, তাহলে সান সেল হলো না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যখন ডটার সেল আবার জনন মাতৃকোষে পরিণত হবে, তখন কি অবশ্যই ছেলে থেকে কখনো বাচ্চা হয় না, অবশ্যই মেয়ে থেকে বাচ্চা হয়। তাহলে একটা মেয়ে বাচ্চা যখন বড় হয়ে মা হয়, তখন সে কিন্তু আরেকটা শিশু জন্ম দিতে পারে। কখনো কিন্তু ছেলে কখনো কিন্তু শিশু জন্ম দিতে পারে না। তো অপত্য কোষ বা ডটার সেল যখন মাদার সেলে পরিণত হবে, তখন কিন্তু আবার পুনরায় মিওসিস হতে পারে। তো সেই জন্য কি অপত্য কোষের নাম অবশ্যই ডটার সেলই হবে, ওটার কি কখনো ছেলে হবে না বা সান সেল হবে না। তো এইভাবে জনন কোষ জনন মাতৃকোষ থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে অপত্য কোষে পরিণত হবে সেটা হচ্ছে মিওসিস। এবং আমাদের দেহকোষ দেহ গঠনের জন্য মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, যেখানে কি ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে। এখানে কি হয়? এখানে ধরো এই একটা কোষ, এখানে 4টা ক্রোমোজোম আছে, 4টা ক্রোমোজোম আছে। এখানে মিওসিসের মাধ্যমে 2টা অপত্য কোষে পরিণত হবে, এবং তাদের মধ্যে কি 4টা ক্রোমোজোম 2টার মধ্যে বিভক্ত হয়ে যাবে। এখানে কি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেল না? অবশ্যই হ্রাস পেল। তো এখানে কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে।
হ্রাস পাচ্ছে। আর এটা হচ্ছে মিওসিসের ক্ষেত্রে। আর যদি আমি বলি মাইটোসিসে কি হয়, মাইটোসিস ঘটে কোথায়? এটা ঘটে দেহকোষে ঘটে। কাদের ঘটে? বহুকোষী প্রাণীদের, যাদের কোষকে অসংখ্য কোষ, এক কোষী জীবে কখনো মাইটোসিস হবে না, ওখানে হবে অ্যামাইটোসিস। এখন মাইটোসিস কিভাবে ঘটে? এখানে ধরো 4টা ক্রোমোজোম আছে, 4টা ক্রোমোজোম থেকে 4টা ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ থেকে আরো 2টা কোষ তৈরি হবে, এবং এগুলোতেও কি 4টাই ক্রোমোজোম থাকবে। 4টা ক্রোমোজোমে থাকবে। তো এখানে কি ক্রোমোজোম সংখ্যা একই আছে, সংখ্যা একই থাকবে। তো এই ছিল আমাদের দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য বা কোনটা কি। তো দেহকোষ আমাদের দেহ গঠনে সাহায্য করে, আর জনন কোষ আমাদের কি প্রজননে সাহায্য করে। জনন কোষের এই যে আমাদের অপত্য কোষ হলো এবং ক্রোমোজোম সংখ্যা, এটা যদি ডিপ্লয়েড হয় 2n হয়, এটা হবে কি n। হুম। তো এইটা আমাদের জনন কাজে সাহায্য করতেছে। জনন কাজে সাহায্য করার মাধ্যমে এই যে 2টা কোষ, ধরো এই একটা, এটা হচ্ছে কি ডিম্বাণু, যেটা স্ত্রী দেহ থেকে আসে, আর এই হচ্ছে শুক্রাণু, যেটা পুরুষ দেহ থেকে আসে। এগুলো কি এক একটা অপত্য কোষ, যেগুলো কি জনন মাতৃকোষ থেকে তৈরি হয়েছে। এগুলো পরস্পর মিলনের মাধ্যমে তৈরি হবে এইরকম একটা জাইগোট। জাইগোট তৈরি হবে পরস্পর মিলনের মাধ্যমে। তো এই যে ডিম্বাণু, এটাকে আমি বলতে পারি যে স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট বলবো, আর শুক্রাণুকে বলবো আমি পুংগ্যামেট। গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, গ্যামেট মানে কি জনন কোষ। তো ডিম্বাণু হচ্ছে স্ত্রী গ্যামেট বা স্ত্রী জনন কোষ, এবং শুক্রাণু হচ্ছে পুংগ্যামেট বা পুং জনন কোষ। এটা কিন্তু পুং জনন মাতৃকোষ না। তাহলে জনন মাতৃকোষ থেকে, যেটা মা থেকে তৈরি হবে 2টা অপত্য কোষ, সেটা যদি স্ত্রী অপত্য কোষ হয় তাহলে সেটাকে বলবো আমি স্ত্রী গ্যামেট বা স্ত্রী জনন কোষ। আর যদি সেটা হয় পুংগ্যামেট বা শুক্রাণু হয় তাহলে সেটাকে বলবো আমি পুংগ্যামেট বা পুংজনন কোষ। এর মাধ্যমে তৈরি হবে জাইগোট। এইটা আমাদের হচ্ছে এন বা হ্যাপ্লয়েড, আমরা আগেও পড়েছি, এটাও হচ্ছে এন, হ্যাপ্লয়েড। 2টা মিলনের মাধ্যমে যেটা তৈরি হলো সেটা কি জাইগোট। এটা অবশ্যই n প্লাস এন, n প্লাস এন 2n হবে, 2n হবে। এবং এই জাইগোট পরবর্তীতে বিভিন্ন ধাপের মাধ্যমে বিভাজিত হয়ে অনেকবার কোষ বিভাজন, মাইটোসিস, যেহেতু এটা দেহকোষ, বিভাজনের মাধ্যমে কি গঠন করবে? একটা পূর্ণাঙ্গ দেহ গঠন করবে, যার কি ক্রোমোজোম সংখ্যা হবে ডিপ্লয়েড বা 2n। এবার আমরা দেখব কোষের প্রকারভেদ আরো একটা জিনিসের উপর ভিত্তি করে হয়ে থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আবার কোষ হচ্ছে 2 প্রকার। এক নম্বর হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আর এটা কি প্রকৃত কোষ। আগেই বলে রাখি নিউক্লিয়াস জিনিসটা কি। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ। নিউক্লিয়াস কি কোষের প্রাণ। যেমন আমাদের প্রাণকে আমাদের হার্ট বলা হয় না, হার্টকে কি আমাদের কেন্দ্র বলা হয়, তেমনি হচ্ছে কোষের প্রাণ হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এদের নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আদি কোষের নিউক্লিয়াসটা আদি প্রকৃতির হবে, বা এটা বলা যায় আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে ওয়েল স্ট্রাকচার্ড নয়। আর যেটা প্রকৃত কোষ, সেখানে নিউক্লিয়াস কি সুগঠিত অবশ্যই,
তো আমি যদি বলি নিউক্লিয়াস সুগঠিত নয় বলতে কি বোঝায়, ওর কি আসল যে বস্তু বা যেটা ওর প্রাণ সেটা কি নেই? তাহলে নিউক্লিয়াস যদি হয় কোষের প্রাণ, তাহলে আমি বলতে পারি কি নিউক্লিয়াসের প্রাণ কি? নিউক্লিয়াসেরও একটা প্রাণ আছে, প্রাণ হচ্ছে ক্রোমাটিন বস্তু। ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন বস্তু বা এটাকে বলা হয় কি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম বলা হয়, হোয়াটএভার। এটা ক্রোমাটিন বস্তুর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ থাকবে, মেইনলি আমাদের ডিএনএ থাকে। তো যদি বলি যে আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত নয় এবং প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত, আমি যদি এদের পার্থক্য করতে চাই তাহলে একপাশে দেব হচ্ছে আদিকোষ, আমরা এটা চিত্র আকারে দেখব, এবং আরেক পাশে দিচ্ছি প্রকৃত কোষ। তো আদিকোষের ইংলিশ কি? আমরা আগেও পড়ছি যে আদিকোষের ইংরেজি কি? প্রোক্যারিওটা। আদিকোষকে বাংলায় আরো একটা জিনিস বলা হয় আদি, আদিকে বলা হয় প্রাক। তাহলে প্রাক কেন্দ্রিক কোষ, কেন্দ্রিক মানে কি নিউক্লিয়াস, যার আদি আদি নিউক্লিয়াস, প্রাক কেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। আর যেটা আমি বলবো প্রকৃত কোষ, সেটা হচ্ছে কি প্রকৃত কোষকে বলা হয় সুকেন্দ্রিক কোষ, যেটা একটা প্রাকেন্দ্রিক কোষ, যার কেন্দ্রিকা কি আদি বা প্রাক। আর প্রকৃত কোষ যেটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ, মানে এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। কেন্দ্রিকা কি সুগঠিত, সুকেন্দ্রিক কোষ বা এটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। এখন বলবো ভাইয়া প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা অর্থ কি, প্রোক্যারিওটিক অর্থ কি? প্রো, এখানে যে প্রো শব্দটা আছে, প্রো আসছে বিফোর থেকে। বিফোর অর্থ কি? বিফোর অর্থ হচ্ছে আগে বা পূর্বে যেটা ঘটেছে, পূর্বে, বা এটাকে বলা যায় আদি। এবং ক্যারিওটিক আসছে হচ্ছে ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন, যার অর্থ কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ক্যারিয়ন যার অর্থ নিউক্লিয়াস। এই পাশে যদি আমি বলি ইউ, ইউ শব্দের অর্থ, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। ইউ অর্থ হচ্ছে ল্যাটিন না, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। ইউ অর্থ হচ্ছে গুড বা ভালো, এবং ক্যারিওটিক আসছে হচ্ছে ক্যারিয়ন থেকে, যার অর্থ কি নিউক্লিয়াস। তো আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়? তো আদিকোষ, যদি আমি একটা আদিকোষ কাদের দেখা যায়, এটা আমরা আগে পড়েছি প্রথম অধ্যায়ে। 5টা রাজ্যের মধ্যে সবচেয়ে অনুন্নত হচ্ছে মোনেরা, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার রাজ্য নামে পরিচিত। টমাস ক্যাভলিয়ার স্মিথ মোনেরা রাজ্যকে কি বলেছিলেন? ব্যাকটেরিয়ার রাজ্য। তো আদিকোষ দেখা যায় মোনেরা রাজ্যে। মোনেরা রাজ্যে, মোনেরা রাজ্যের মধ্যে কারা ছিল? ব্যাকটেরিয়া ছিল, এছাড়া কারা ছিল? নীলাভ সবুজ শৈবাল, শৈবাল ছিল, তাই না? মোনেরা রাজ্যের মধ্যে কি ছিল? ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। আর যদি আমি বলি যে মনোরাজ্যর যদি একটা ব্যাকটেরিয়ার কথা চিন্তা করি, ধরো এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এর মধ্যে কি থাকে? এর বাইরে একটা এনভেলপ থাকে বা বাইরে একটা আবরণ থাকে, কিন্তু এদের দেহে কারো কারো এনভেলপ থাকতে পারে, আবার থাকতে পারেও না। তো এদের দেহে কি থাকে? এদের দেহে একটা বৃত্তাকার নিউক্লিয়াস থাকে, বৃত্তাকার দ্বিসূত্রক নিউক্লিয়াস। এটা হচ্ছে ধরো অণুবীক্ষণ যন্ত্রে এইভাবে দেখলে এটাকে বলা হয় বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, ঠিক আছে? এবং এর মধ্যে অন্যান্য কোনো ধরনের কোষীয় অঙ্গাণু থাকে না। আমি আগে বলি যে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্যটা হচ্ছে এদের মেমব্রেনে। মেমব্রেন, যদি আমাদের যদি দেহ একটা কোষ হয়, তাহলে মেমব্রেন হচ্ছে আমাদের পোশাক পরিচ্ছদ। তাহলে আমি যদি বাস্তব ক্ষেত্রে বলি, আগেকার যারা আদিম বলতে কি বোঝায়? যারা খুব গরিব,
যারা অনুন্নত, যাদের পোশাক কেনার মতো তেমন বা পোশাক বানানোর মতো তেমন সামর্থ্য থাকে না, হ্যাঁ, যেমন আদি মানব বলা যায়। তো যাদের পোশাক পরিচ্ছদ নাই তাদেরকে আমি আদিম বলতে পারি। তেমনি যেই কোষে বেশি পোশাক পরিচ্ছদ নাই সেটাকে আমি কি বলবো, আদি কোষ বলবো। যেমন আদিকেন্দ্রিক মানে কি, যার নিউক্লিয়াসে তেমন পোশাক পরিচ্ছদ নাই, এখানে কি বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে, এই ডিএনএ এর কি নাই, কোনো ধরনের মেমব্রেন নাই। এদের যদি বৈশিষ্ট্য বলি, এর কি নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই। মেমব্রেন নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই। এছাড়া কি নাই, নিউক্লিওলাস নাই। এছাড়া আরো কি নাই, নিউক্লিওপ্লাজমও নাই। প্লাজম নাই। এরপর যদি আমি এদের কোষীয় অঙ্গাণুর দিক লক্ষ্য করি, আমাদের অনেকগুলো কোষীয় অঙ্গাণু আছে, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, সেন্ট্রোজোম, এছাড়া অনেক কিছু। এদের কিন্তু ম্যাক্সিমামেরই আবরণ থাকে। এরা যারা উন্নত কোষীয় অঙ্গাণু তাদের কি থাকে, আবরণ থাকে বা মেমব্রেন থাকে। তো এরা যেহেতু অনুন্নত, এদের কোনো ধরনের আবরণযুক্ত কোষীয় অঙ্গাণু থাকবে না। তাহলে আমি কি বলবো, যে আবরণী বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু নেই। আবরণী বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু নেই। আবরণী বেষ্টিতকে আরেকভাবে বলা যায় যে ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু নেই। ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু নেই। তাহলে ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখবো যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলগি বডি, সেন্ট্রিওল ইত্যাদি, সেন্ট্রিওল না, ইত্যাদি। তো এগুলো হচ্ছে আমরা পরে ধারাবাহিকভাবে জানবো। এছাড়া এবার যদি আমি লক্ষ্য করি প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে এদের নিউক্লিয়াসটা কেমন হয়। এই ধরো একটা উদ্ভিদ কোষ প্রধানত চার কোণা এরকম হয়। এটা হচ্ছে কোষ প্রাচীর, এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে। এই যদি এর কোষ গহ্বর হয়, এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, যেটা হচ্ছে একটা আদর্শ নিউক্লিয়াস, যেটা হচ্ছে সুকেন্দ্রিক নিউক্লিয়াস। এর মধ্যে একটা কি নিউক্লিওলাস আছে। এছাড়া আছে কি ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন জালিকা। এইটাকে যদি আমি ভালো করে লক্ষ্য করি, এর গঠনটা কেমন হয়। এই হচ্ছে নিউক্লিয়াস, এর মাঝখানে কি থাকে, বাইরের দিকে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন এদিকে মাঝে মাঝে ফাঁকা থাকে, যেটাকে আমি বলবো কি নিউক্লিয়ার রন্ধ্র। এই পাশে থাকবে একটা নিউক্লিওলাস। এছাড়া ভেতরে থাকবে ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। এটার কোনটার গঠন কি সেটা যদি আমি লক্ষ্য করি, আর কি থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওপ্লাজম। তো এইটা যেটা বাইরের আবরণ, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপর এই যে বাইরে যে ছিদ্র, সেটাকে বলবো আমি নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র বলবো। এটাকে আমি বলবো নিউক্লিওলাস। আর এইটা হচ্ছে ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন জালিকা। তো দেখো, প্রকৃত কোষ যারা হচ্ছে উন্নত, এদের কিন্তু কি সব ধরনের নিউক্লিয়াস কি সুগঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত হবে এবং নিউক্লিয়াসে কি সব ধরনের আবরণ থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, ক্রোমাটিন জালিকা। তাহলে এটা কি সুগঠিত নিউক্লিয়াস বলা যাবে, সুগঠিত নিউক্লিয়াস। এবং এই যে ক্রোমাটিন জালিকা, এর মধ্যে কি থাকে, ডিএনএ থাকবে, প্লাস এখানে প্রোটিন থাকবে। কিন্তু এখানে কি বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে, যেটা হচ্ছে সামান্য ছোট। এটা সাজানোর জন্য আলাদা কোনো প্রোটিন লাগে না বা হিস্টোন প্রোটিন লাগে না। এটা কি হিস্টোন প্রোটিন বিহীন, হিস্টোন প্রোটিন বিহীন। আর এখানে কি ক্রোমাটিন জালিকাতে ডিএনএ প্লাস কি থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে।
ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন থাকবে। এবং আমি যদি লক্ষ্য করি এর যে কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, এটা সত্যি, যেটা হচ্ছে কি আদিকোষে, কিন্তু আবরণী বিহীন অঙ্গাণু যেটা হচ্ছে কি রাইবোজোম, এটা হচ্ছে কি রাইবোজোম, এদের কিন্তু রাইবোজোম থাকে। তো আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। শুধু কি থাকে? রাইবোজোম থাকে। আর এদের সকল কোষে অঙ্গাণু থাকে। আমরা আগেই বলেছি যে রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, যেটা আদি কোষেও থাকবে এবং প্রকৃত কোষেও থাকবে। তো এর মধ্যে আর কি কি থাকতেছে? এর মধ্যে থাকতেছে প্লাস্টিড, এর মধ্যে আর কি থাকতেছে? এর মধ্যে থাকতেছে মাইটোকন্ড্রিয়া, এর মধ্যে আর কি থাকবে? এর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এছাড়া গলগি বডি থাকবে। এগুলো কি সবই আবরণী বেষ্টিত বা মেমব্রেন যুক্ত অঙ্গাণু, এছাড়া বা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এছাড়া এর মধ্যে আরো থাকবে রাইবোজোম, রাইবোজোম থাকবে যেটা হচ্ছে ঝিল্লিবিহীন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আরো কি থাকে এদের? আমি যদি আরো বলি যে ক্রোমাটিন জালিকায় কি থাকে? ডিএনএ থাকতেছে, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, প্রোটিন থাকতেছে ক্রোমাটিন জালিকাতে, যেটা আমাদের আদি কোষে থাকে না। সো এই ছিল আজকে আমাদের ক্লাস, যে আমরা আজকে কি শিখলাম যে জীবকোষ কাকে বলে। কোষ কাকে বলে? যে কোষ হলো জীবদেহের গঠন এবং ক্রিয়াকলাপের একক বা জীবজ ক্রিয়াকলাপের একক। এছাড়া কোষ কিভাবে বিভক্ত, কোষের শ্রেণীবিন্যাস, কোষের কয় প্রকার? কোষ নিউক্লিয়াসের গঠন অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, এবং এদের পার্থক্য জানলাম। এছাড়া কাজের ভিত্তিতে কোষ হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ বা সোম্যাটিক সেল, আরেকটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। এবং এই যে শ্রেণীবিন্যস্তকরণ এবং এদের কাজ এবং এদের গঠন কিভাবে গঠিত, আমরা একটা প্র্যাকটিক্যালি আমরা বুঝলাম যে আদিকোষ কেমন এবং প্রকৃত কোষ কেমন। তো এর পরবর্তী ক্লাসে আমরা জানবো যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।